বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের জুমার নামাজ আদায়। ইবাদত বন্দিগিতে কাটবে পবিত্র শবে বরাত। নানা সমস্যায় জর্জরিত হিলি রেল স্টেশন নেই যাত্রী ছাউনি। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা, দুর্ভোগে যাত্রীরা। নিষেধাজ্ঞা অমান্য করে সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকায় অসংখ্য চুন কারখানা। বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় হুমকিতে পরিবেশ। এবং পালিত হচ্ছে সুন্দরবন দিবস। উপকূলের রক্ষা কবচ আজ নানা সংকটের মুখে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জিকির আসকারে টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন নিজামুদ্দিন মার্কাজ বা সাদ অনুসারীরা। ইজতেমায় হাজির হতে পেরে খুশি মুসল্লিরা চান বিভক্তি দূর হোক। আর সামাজিক মাধ্যমে গুজবের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করার কথা জানান গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। শেষ পর্বের ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন জানাবেন। মারফি, আপনি জানেন যে 2025 সালের যে বিশ্ব ইজতেমা সেটির কিন্তু শেষ পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকে বাদ ফজর বা আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে এবং এখন কিন্তু তাদের যে বয়ানের কার্যক্রম, নিয়মিত যে কার্যক্রম সেগুলো কিন্তু চলমান রয়েছে এবং এই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু যে সকল আশপাশে যে নিরাপত্তার যে বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই তারা মনিটরিং রাখছে এবং 16টি গতবারের ন্যায়ও কিন্তু এবারও কিন্তু 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে এই মাঠটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু 336টি সিসি ক্যামেরা দিয়ে কিন্তু আবৃত রাখা হয়েছে, সার্বক্ষণিক তারা মনিটরিং করছে মাঠটিকে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ রয়েছে। সব মিলিয়ে কিন্তু 7,000-এর অধিক পুলিশ সদস্য কিন্তু এখানে এই মাঠে অবস্থান নিয়েছে এবং পুলিশ কমিশনার যে বিষয়টি এই মাঠের যারা মুরব্বীরা রয়েছে, তৃতীয় পর্বের যে মুরব্বীরা রয়েছে তাদেরকে একটি বিষয়ে আহ্বান জানিয়েছে যে আপনারা কোনো রকমের যেন এই যে ডেভিল হান্ট যেই একটি অপারেশন চলছে সেটিকে কেন্দ্র করে যদি কোনো দুষ্কৃতিকারী যদি এখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে সেখানে তাদেরকে যেন শনাক্ত করে আইনের আওতায় সোপর্দ করা হয় সেই বিষয়টি বিশেষ করে তিনি সকলকে আহ্বান জানিয়েছে। তো আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু সার্বিকভাবে সঠিক শান্ত রয়েছে এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে গত 2 পর্বে যেমন যান চলাচলে একটু ব্যাঘাত ঘটেছে, তবে এইবার কিন্তু তারা যে সকল সড়ক, মহাসড়ক এবং অলিগলি রয়েছে সেখানে কিন্তু তাদের যে যানবাহন সচল রাখার যে একটি বিষয় সেটি কিন্তু তারা খুব কঠোরভাবে দেখছে এবং ফুটপাতে যেন কোনো রকমের মুসল্লি বসতে না পারে, কোনো রকমের দোকান বসতে না পারে সেই বিষয়ে যেন সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়াও সার্বিক সব দিক মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং এই ইজতেমা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে এই ইজতেমাটি সফল হবে বলে এবং তারা সকলে মনে করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তরিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2 সপ্তাহ পরে শুরু হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। সে হিসেবে হিজরি শাবান মাসের আজকের রজনীকে বলা হয় লাইলাতুল নসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। উপমহাদেশে এটি লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত। নামাজ ও রোজা সহ নফল ইবাদতের মাধ্যমে এই রাত্রি অতিবাহিত করে মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসছে হিজরি শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরে এ মাসেই বেশি নফল ইবাদত করতেন। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী।
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন বলে অনেকের বিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান এই রাতে নফল ইবাদতের পাশাপাশি তাদের মৃত স্বজনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। লাইলাতুল বারাত বা শবে বরাত নামে কোনো হাদিসের মধ্যে কোনো শব্দ নেই। তো লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি, নির্ধারিত কোনো আবাদত নাই, কিন্তু নির্ধারিত কোনো আবাদত না থাকলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা, গুনাহ মাফ চাওয়া এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা রমজানের যে বিশাল আয়োজন আমাদেরকে দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সেই আয়োজনে আমরা শামিল হতে যাচ্ছি। এর প্রস্তুতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখে নিজেকে তৈরি করেছেন। ফাইনাল ম্যাচের আগে যেরকম আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলাই, প্রস্তুতি নিতে হবে মাহে রমজানকে যথাযথভাবে পালন করার জন্য। শবে বরাত বা ভাগ্য রজনী নামে এই রাতটি ব্যাপকভাবে প্রচলিত থাকলেও ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনীকে লাইলাতুল কদর বলা বা ভাগ্য রজনী বলা কিংবা বারাআতের রাত্রি বলা, এই ব্যাপারগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। কিন্তু অনেকে বলছে না, রোজাও রাখা যাবে না, নামাজও পড়া যাবে না, এরাও বাড়াবাড়ি করতেছে। আর যারা এই রাত্রিটাকে ভাগ্য রজনী বানিয়ে ফেলেছে তারাও বাড়াবাড়ি করতেছে। এই রাত্রিতে ফানুস উড়ানো এবং বাজি করা, এরকম বহু রকমের ফটকা ফুটানো, এইসব কাজ থেকে বিরত থাকে। তাদের মতে শাবান মাস জুড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। এই রাত্রিতে নামাজ পড়বে, দোয়া ইস্তেগফার করবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সারা বছর নামাজ পড়ি নাই কোনো রাতে, শুধু এই রাত্রিতেই নামাজ পড়তে যদি যাই, সারা বছর দান খয়রাত করি না, শুধু এই রাত্রিতেই যদি দান খয়রাত করতে যাই, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে না। শুধু শবে বরাতের রাতে নফল ইবাদত না করে বছরের প্রতিটি দিন ফরজ ইবাদত পালনে গুরুত্ব দেওয়ার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। কাল ময়মনসিংহ যাচ্ছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বক্তব্য দিবেন তিনি। তার আগমন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়মনসিংহ থেকে মোজামেল খোকনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সাইদ মাহমুদ। বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? গত বছরের অক্টোবরে প্রায় 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। এরপর একে একে অংশ নেন কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী, চট্টগ্রাম ও ঢাকার নবাবগঞ্জের মাহফিলে। এবার যাচ্ছেন ময়মনসিংহ। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। আয়োজকরা জানায় 15 ফেব্রুয়ারি বাদ জোহর আল ইসলাম ট্রাস্টের আয়োজনে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ওয়াজ করবেন তিনি। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই স্থানীয়দের। যে ওনাকে দেখার জন্য অনেক মানুষ আগ্রহ আছে এবং আমরা ওই স্টেজ হইতেছে, আমরা দেখার জন্য আসছি। সকলের মনে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়েছে। মাহফিল কমিটি জানায় পুরুষদের জন্য সার্কিট হাউস মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্কুল হোস্টেল মাঠ। এছাড়া প্রস্তুত থাকছে আশপাশের আরও 4টি মাঠ, 3টি ফ্রি মেডিকেল ক্যাম্প, 400 অজুখানা ও ওয়াশরুম। আশা করছি 15 লাখ লোক এখানে এসে সমবেত হবে। আমরা এখানে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা তৈরি করেছি। মাহফিল ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। তো আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি এবং তার নিরাপত্তার স্বার্থে যেসব কার্যক্রমগুলো করা দরকার সেগুলো আমাদের চলমান ছিল। তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন শাইখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এছাড়া মুসল্লিদের সহায়তায় কাজ করবে অন্তত 5000 স্বেচ্ছাসেবক, এমনটাই জানান আয়োজকরা। প্রিয় মুসলিম ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সৈয়দ মাহমুদ, RTV। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজামেল খোকন। খোকন, মাহফিলের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মারফি। আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী যে সার্কিট হাউস মাঠটি রয়েছে সেই সার্কিট হাউস মাঠে। অর্থাৎ এই সার্কিট হাউস মাঠে আগামীকাল 15ই নভেম্বর শনিবার এই মাঠে কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে কিন্তু বয়ান পেশ করবেন মাওলানা ডক্টর আজহারী। ইনি কিন্তু এই মাঠে কিন্তু তার তাফসিরুল কোরআনের বয়ান পেশ করার কথা রয়েছে। এই উপলক্ষে কিন্তু এই মাহফিলের
যে মঞ্চ, অর্থাৎ এই মঞ্চের যে সামিয়ানা এবং যে মঞ্চটি, এই কাজ কিন্তু এখন কিন্তু শেষ পর্যায়ে, অর্থাৎ এখন প্রস্তুত হয়ে গিয়েছে মঞ্চটি। তো এখনই কিন্তু এই মঞ্চের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের মুসল্লিরা এখন এই মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আগামীকাল এই মাহফিলকে কেন্দ্র করে কিন্তু ময়মনসিংহের নগরীর প্রতিটি জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের তোরণ নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এই যে তোরণ নির্মাণের পরেও আমরা দেখেছি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিভিন্ন সাজসজ্জাও করা হয়েছে। অর্থাৎ এই মাহফিলকে ঘিরে ময়মনসিংহ থেকে শুরু করে যে বিভাগের 4টি যে জেলা শহর রয়েছে সেখান থেকেও কিন্তু লোকজন এখানে আসছেন। অর্থাৎ এই ময়মনসিংহ নগরীতে কিন্তু এই ডক্টর মিজানুর রহমান আজহারীর এই মাহফিলকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আর আপনাকে যদি বলি নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মাহফিলকে কেন্দ্র করে 4000 স্বেচ্ছাসেবী এখানে কাজ করবেন এই মাহফিলকে ঘিরে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন। অর্থাৎ এখন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রত্যেককে কিন্তু আপনার তল্লাশি করে, অর্থাৎ চেকের মাধ্যমে তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু এই মঞ্চে আসার অনুমতি দিচ্ছেন। এছাড়া যদি আপনাকে বলি যে এই মাহফিলকে কেন্দ্র করে, অর্থাৎ এই মাহফিলের সেবামূলক যে কাজগুলো রয়েছে, এই মাহফিলে কিন্তু একটি বিশেষ করে ইন্টারনেটের নিরবিচ্ছিন্ন যে সংযোগ, সেই সংযোগটি পাওয়ার জন্য এখানে কিন্তু আপনার টাওয়ার নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এর পাশাপাশি কিন্তু 400 অজুখানা, আরও 2টি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে। অর্থাৎ এই মাহফিলে কিন্তু আগামীকাল যে শনিবার সকাল 10টায় প্রথম পর্বের বয়ান শুরু হবে। অর্থাৎ দ্বিতীয় পর্বে বেলা 2টোর দিকে কিন্তু মাওলানা মিজানুর রহমান আজহারী কিন্তু এই মাহফিলে কিন্তু তিনি তাফসিরুল কোরআনের উপর বয়ান পেশ করবেন। সার্বিক বিষয়ে কিন্তু এই মাহফিলকে ঘিরে কিন্তু ময়মনসিংহ নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। মারফি। খোকন, আপনাকে ধন্যবাদ। দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। ঢাকার ধামরাইয়ে এই অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের কুশরা নবযুগ কলেজ কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযানে গ্রেপ্তার আমিনুরকে আদালতে প্রেরণ করা হবে। চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে নতুন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল সহ মুজিবনগর থানা পুলিশের অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 24 ঘন্টায় ময়মনসিংহে 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জে ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে 2 সন্তানকে নিয়ে বিষ পানে আত্মহত্যা করেছেন এক বাবা। ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুর রফের 2 মেয়ে খাদিজা আক্তার ও আয়েশা আক্তার। পুলিশ ও পরিবার থেকে জানা যায়, আব্দুর রফ ঋণে জড়িয়ে পড়েছিলেন। এই নিয়ে প্রায় স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো তার। সবশেষ গেল বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হলে স্ত্রী হাফিজা 2 মেয়েকে রেখে 1 বছরের ছোট সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এরপর শুক্রবার ভোরে আব্দুর রফ রাগে ও অভিমানে 2 মেয়েকে বিষ পান করিয়ে নিজেও পান করে আত্মহত্যা করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা আক্তার নামে এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। সকালে নিজের বিছানা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই নারীর মাদকাসক্ত ছেলে সিয়ামকে আটক করেছে। প্রাথমিকভাবে সিয়াম পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পুলিশ জানায়, ওই নারীর স্বামী ফজরের নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখে বিছানাতে নাসিমা আক্তারের লাশ পড়ে আছে। পরে জানা যায় ছেলে সিয়াম তার মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মামুনের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে 27 জনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দুপুরে ময়নাতদন্ত শেষে আল মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায় বৃহস্পতিবার বিকেলে জামদানি ঘাট এলাকায় খামারপাড়ার মামুনের উপর অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। তারা মামুনকে পিটিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুরের বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছে না। এর পরিবর্তে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ খোলা সয়াবিন তেল। ভোক্তাদের অভিযোগ, কোম্পানিগুলো অপকৌশলে বেশি দরে খোলা সয়াবিন তেল বিক্রির জন্য এই সংকট সৃষ্টি করছে। কোম্পানি থেকে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ না থাকার কথা বলে ক্রেতাদের ফেরত পাঠাচ্ছেন দোকানিরা। এদিকে উত্তরবঙ্গের কোল্ড স্টোরে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে মেহেরপুরের আলুর বাজারে। জেলার বাজারগুলোতে প্রতি কেজি আলু পাইকারিতে 16 টাকা ও খুচরা পর্যায়ে 22 থেকে 26 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দামও কিছুটা বেড়ে পাইকারিতে 35 এবং খুচরা পর্যায়ে 40 থেকে 42 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় জুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন 3 এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ভোর 6:30টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে গিয়ে 3টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে আসে। সকাল 7টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম, রঙের গুদাম, কাঁচামাল ও মুদির মাল সহ বিভিন্ন ধরনের দোকান ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা শাখার কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগর উপজেলার দামলা জামে মসজিদ সংলগ্ন মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এছাড়াও সম্মেলনে মুন্সিগঞ্জ জেলা তাঁতিদের সভাপতি আশরাফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন গাজী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদক আলমগীর আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের হিলি রেল স্টেশন, যাত্রী ছাউনি, টয়লেটের ব্যবস্থা, পর্যাপ্ত বসার জায়গা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, শীতে ঠান্ডা বাতাসে ও কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে হয় যাত্রীদের। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। দিনাজপুরের সীমান্তবর্তী ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেল স্টেশন। পুরনো হলেও এই রেল স্টেশন থেকে ট্রেনে যাতায়াত করেন আমদানি রপ্তানিকারক, পাসপোর্টধারী যাত্রী সহ শিক্ষার্থীরা। তবে দীর্ঘদিন ধরে স্টেশনটির নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। স্টেশনটিতে যাত্রীদের জন্য নেই কোনো যাত্রী ছাউনি, বসার পর্যাপ্ত স্থান, একটি মাত্র টয়লেট থাকলেও নেই পানির ব্যবস্থা। শীতের সময় ঠান্ডা আর বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে ট্রেনের অপেক্ষা করেন যাত্রীরা। একটি মাত্র প্ল্যাটফর্ম থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করতে হয় যাত্রীদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। মহিলার মনে করেন 2 নম্বর থাকি উঠতে কালে কষ্ট হয়, আবার চড়তে পারে না, গাড়ি চলে যায়। এখানে দাঁড়িয়ে থেকেও অনেক সময় টিকিট পাওয়া যায় না, আমাদের অনেক ভোগান্তি হয়। এখানে যদি একটা যাত্রী ছাউনি দিত তাহলে জনগণ আসে এখানে একটু রেস্ট নিতে পারতো। ট্রেন লেট থাকলে টয়লেট, বাথরুম এলা অবশ্যই রাবিশ। আমরা চাচ্ছি, আমাদের প্রাণের দাবি হিলির, যে এখানে একটা ভালো পরিবেশ হোক। ট্রেন থেকে নামার যে প্ল্যাটফর্মটা পশ্চিম পাশে আছে একটা, পূর্ব পাশে একবারে নাই, 4টা লাইন পার হয়ে কিন্তু আমাদের পূর্ব পাশে যাইতে হয়। এদিকে যাত্রীদের দুর্ভোগের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কর্তব্যরত স্টেশন মাস্টার। আশা করা যায় দ্রুত সমাধান হবে। এই বিষয়গুলো আমাদের প্রশাসনিকভাবে জানে, কিন্তু আসলে কিছু করার নেই। আসলে ধীর গতিতেই হয় যে কোনো কাজ, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরে নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী অসংখ্য চুন কারখানার রাজত্ব চলছে। এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া বছরের পর বছর পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চুন কারখানার পাশে থাকা বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। আবাসিক এলাকায় কোনো কারখানা থাকতে পারবে না, এটা পরিবেশ অধিদপ্তরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল, সিআইখোলা, পাইনাদি, মিজমিজি, ওয়াবদা কলোনি ও আটিগ্রাম সহ অন্তত 10টি আবাসিক এলাকায় কয়েক দশক ধরে চলছে অবৈধ চুন কারখানা। শুধু তাই নয়, রূপগঞ্জের মুরাপাড়া, সোনারগাঁর কাঁচপুর, পিরোজপুর ও মেঘনা সহ আশেপাশের আবাসিক এলাকায়ও অনুমোদন ছাড়াই চলছে বেশ কিছু চুন কারখানা। স্থানীয়রা জানায়, চুন কারখানার গ্যাসের আগুনের তীব্র গন্ধ এবং তাপে ঘরে থাকা যায় না, স্বাভাবিক নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। শুধু তাই নয়, চুন কারখানার আশেপাশে থাকা অধিকাংশ বাড়িঘরের বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ চুন কারখানায় গ্যাস সরবরাহ দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ স্থানীয়দের। কাপড় চোপড় না, ঘরের দরজায় ঘরের ধুলাদা ভরে যায়, দরজা জানালা লাগাই থুই, তারপরে ধুলাদা ভরে যায়। অ্যালার্জি, চুলকানি এগুলো হচ্ছে এবং কি এই মৌসুম, আমের মৌসুম ভোল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। যদি এলাকার চুনা ফ্যাক্টরি থেকে আমরা এটাকে সহায়তা পারি, তাহলে আমরা এইসব সমস্যা থেকে আমরা প্রতিকার পাবো। পাথর পুড়িয়ে চুন তৈরির প্রক্রিয়া পরিবেশের পাশাপাশি শরীরের জন্য ক্ষতিকর বলছেন এই চিকিৎসক। ধোঁয়ার সাথে বিভিন্ন মারাত্মক কেমিক্যাল থাকে, আর এগুলা সাধারণত বাচ্চা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাচ্চাদের ফুসফুসে গেলে 2 বছরের নিচে বাচ্চাদের মারাত্মক 2টা রোগ হয়। 1 নম্বর ব্রঙ্কিওলাইটিস এবং 2 নম্বর হলো রিয়েক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলি। সাথে সাথে 2 বছরের পরে বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা নামে একটা রোগ হয়। চুন তৈরির এসব কারখানা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরে এই কর্মকর্তা। প্রতিষ্ঠানগুলোর পক্ষে মহামান্য হাইকোর্টের রিট থাকায় আমরা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতেছি না। 17টি প্রতিষ্ঠানকে আমরা আমাদের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ে প্রেরণ করা হয়েছে। ইমরুল কায়েস, আরটিভি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন স্লোগানে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়। জেলা প্রেস ক্লাবের উদ্যোগে ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় সকালে বাগেরহাট শহরে একটি বর্ণাঢ্য র্যালি হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অংশ নেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কাজী নুরুল করিম সহ অন্যান্যরা। সুন্দরবন রক্ষায় বরিশালেও মানববন্ধন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। সকালে নগরীর অশ্বিনী কুমার হল ও পাশের রাস্তায় চলে এই কর্মসূচি। সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে খুলনায় আলোচনা সভা হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবে সুন্দরবন একাডেমি সভার আয়োজন করে। আজ সুন্দরবন দিবস। প্রাণীর প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষায় 2 দশক ধরে দিবসটি পালন করে আসছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন দেশের উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করলেও নানা কারণে তা আজ হুমকির মুখে। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বঙ্গোপসাগরের জলভেজা নোনা বাতাস, সবুজের সমারোহ, জীবজন্তু, পাখপাখালি, কীটপতঙ্গ, অ্যাডভেঞ্চার সব মিলেই সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসীর পাশে বুক চিতিয়ে দাঁড়ায় এ বন। আবার পর্যটকদেরও কাছে টানে 6117 বর্গ কিলোমিটারের এ জায়গা। তবে জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট কারণে খুব ভালো নেই ম্যানগ্রোভ ফরেস্ট। জলবায়ু পরিবর্তনের ফলে যে পানির উচ্চতা বাড়তেছে, এটা যেখানে আগে দেখছি বন্যায় পানি উঠতো না, এখন সাধারণ জোয়ারে সেসব জায়গায় পানি উঠে যায়, তার মানে পানি উচ্চতা বেড়ে গেছে। এখানে রয়েছে প্রায় 450 নদী আর খাল, সুন্দরী, গেওয়া, গরান সহ 334 রকমের গাছ, বাঘ, হরিণ সহ 375 প্রজাতির বন্যপ্রাণী। তবে কাঠ পাচারকারী ও শিকারীদের আধিপত্যে হুমকিতে এখানকার জীববৈচিত্র্য। কিছু অসাধু চক্র এই সুন্দরবনে মৎস্য সম্পদ আহরণ করতে গিয়ে বিষ প্রয়োগ করছে এবং বনে আগুন লাগাচ্ছে, বাঘ, হরিণ সহ নানা ধরনের অপকর্ম তারা এখানে চালিয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধ করার জন্য আমাদের বন বিভাগকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সুন্দরবন সুরক্ষা প্রকল্প সহ সরকারি নানা উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা। এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যেসব নদী সিল্টেড আপ হয়ে গিয়েছিল, ভরাট হয়ে গিয়েছিল, সেগুলো খনন করা হবে। বাঘ সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে আপনার অনেকগুলো কিল্লা করা হয়েছে, যেখানে যখন জলোচ্ছ্বাস, ঝড় জলোচ্ছ্বাস হয় তখন বন্যপ্রাণীরা আশ্রয় নিতে পারে। তাছাড়া সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আপনার অনেকগুলো টাওয়ার করা হয়েছে, পর্যটকগণ সেই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারে। উপকূলের 2 কোটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা কম বেশি সুন্দরবনের উপর নির্ভরশীল। বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান এই কর্মকর্তার। সৈয়দ মাহমুদ, RTV। শরীয়তপুরের সাজনপুর খাল উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকালে মহিষার ইউনিয়ন সাজনপুর খালের দখল দূষণ মুক্ত করতে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিদ্র মণ্ডলের নেতৃত্বে এই অভিযান হয়। এ সময় দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খালটি পরিষ্কার ও খনন করা হয়। এই খালটি সচল হলে মশা মাছির উপদ্রব থেকে রক্ষার পাশাপাশি কৃষিক্ষেত্রে সুফল মিলবে বলে জানান কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাজনপুরের যে খালগুলো প্রবাহমান ছিল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পটুয়াখালী থেকে হারিয়ে যেতে বসছে বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুরের রস। খেজুর গাছিদের এখন আর নেই আগের মতো কোনো ব্যস্ততা। গাছের সংকট, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নগরায়নের প্রতিযোগিতায় ক্রমেই এখানে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। এমন অবস্থাতেও পটুয়াখালীর উপকূলের বেশ কিছু এলাকায় গাছ থেকে রস সংগ্রহ করে রস ও রসের তৈরি গুড় ও বাজারে বিক্রি করা হচ্ছে। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। খেজুর গাছ, খেজুর গাছের রস ও সেই রসের গুড়, বাংলা সংস্কৃতির কত যে রং এতে মিশে আছে তার ইয়াত্তা নেই। শীতের ভোরে গাছেরা কাস্তে ও হাড়ি নিয়ে ছুটে যায় রাতের খেজুর গাছের রসের হাড়ি নামাতে। এই চিত্র যেন অনেকেরই মধুর স্মৃতি, কিন্তু কালের বিবর্তনে এই চিত্র পাল্টেছে। নগরায়নের ফলে শহরে যেমন খেজুর গাছের সংখ্যা কমেছে, ঠিক তেমনি খাঁটি খেজুরের রসের গুড়ের উৎপাদনও কমেছে। তবে এর কিছুটা ভিন্ন চিত্রের দেখা মিলেছে পটুয়াখালীর দক্ষিণ উপকূলে। এখানকার রাস্তার পাশে এখনো দেখা মেলে খেজুর গাছ, সেই সব গাছে ঝুলছে রসের হাড়ি। তবে জেলার গাছিদের রয়েছে নানা অভিযোগ। পরিচর্যা করা হয় না, শুধু ওর থেকে রস আহরণ করে, বছর শেষে রস আহরণ করার পর চলে যায়, যেরকম মন চায় সেরকম থাকে। চাহিদা আল্লাহ ভালো চাহিদা আছে, কিন্তু যে রকমের দরকার ওই রকমের রস হয় না। গাছিরা জানায়, খেজুরের রস প্রতি লিটার 80 থেকে 100 টাকা দরে বিক্রি হয়। গুড় কেজি প্রতি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। তবে গুড়ের চাহিদার তুলনায় উৎপাদন কম। আমরা হয়তো কলসি বেশি 800 টাকা কলসি, 700 টাকা কলসি। আর খেজুরি গুড় এলাকা যারা আছে আত্মীয় স্বজন তারা নেবেন হয়তো 350 টাকা কেজি দেয়। রসটা জাল দিয়ে লাল হয়, প্রথম তাহলে হয়, পরে মনে করেন জাল দিতে দিতে মানে ঘন হয়ে যায়। ঢাকার জেলায়, আমতলীর জেলায়, গলাচিপের জেলায়, পটুয়াখালীর জেলায়, আমখালা, বাদুরা, আউলিপুর সবাই বিক্রি করে। খেজুর গাছ ও গাছের রস বৃদ্ধিতে চাষিদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। স্থানীয় গুড়ের চাহিদা আছে এবং যদি খেজুর গাছ বাড়ানো যায় তাহলে স্থানীয় বাজারে চাহিদা বাড়বে এবং মানুষের এই রসের প্রতি একটি আগ্রহ রয়েছে এবং অনেকের জীবিকা নির্বাহ হবে। ইমরুল কায়েস, RTV। দেশের বিভিন্ন জেলায় হওয়া সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। দেড় যুগ ধরে বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে শিক্ষকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রংপুর উচ্চ বিদ্যালয়ে হয় এ সভা। দ্রুত বাস্তবায়নের জন্য রংপুর বিভাগের শিক্ষকদের আলোচনা সভা। দেড় যুগ ধরে এই বিদ্যালয়গুলো বৈষম্য শিকার হয়ে আসছে। আগামী 16 তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিব। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারে রেশন কার্ড চালু করা হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের গোপালপুরে ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই আশ্বাস দেন। প্রত্যেক ফ্যামিলিতে একটি ফ্যামিলি কার্ড পাওয়া যাবে, কার্ড পাবেন আপনারা। যশোর বেনাপোল সড়কের আমরাখালী চেকপোস্ট সহ বিভিন্ন সীমান্ত এলাকায় গেল বৃহস্পতিবার তল্লাশি ও অভিযান চালিয়ে 5 লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবির 49 ব্যাটালিয়নের সদস্যরা।
দিনাজপুরের হিলির একটি পোল্ট্রি ফার্মে কীটনাশক দিয়ে প্রায় ১৫০০ মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক মুন্না হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ফরিদপুরের আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবি উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সাইদি। আপনাদের এই চমৎকার কাজকে বরিশালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত খেলায় অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সৈয়দ মাহমুদ, RTV। সংবাদ শেষ করব বসন্ত উৎসবের খবর দিয়ে। বর্ণিল আয়োজনে দেশব্যাপী উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব। নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে, তবুও প্রতীক্ষায় প্রহর হয় না শেষ। বসন্তের শয্যায় মিশে প্রয়ণের রেশ। এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। এই উৎসবকে ঘিরে রং খেলা, নাচ, গান ও ধামাইল পরিবেশন করা হয়। বসন্ত বরণে যশোরে ছিল নানা আয়োজন। রীতিরাজ বসন্তকে বরণ করতে বাসন্তী রং শাড়ি পরে উৎসবে মেতে ওঠে তরুণ তরুণীরা। প্রতি বছরের মতো এবারও নেত্রকোনায় হয়েছে ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব। এর দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বসন্ত বরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনা সহ নানা আয়োজন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজন হয়েছে বসন্ত বরণ উৎসব নবরাগ ১৪৩১। বসন্তের আগমনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমে হাজারো পর্যটকের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের জুমার নামাজ আদায়, ইবাদত বন্দিগিতে কাটবে পবিত্র শবে বরাত। নানা সমস্যায় জর্জরিত হিলি রেল স্টেশন, নিজ যাত্রী ছাউনি, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা, দুর্ভোগে যাত্রীরা। নিষেধাজ্ঞা অমান্য করে সিদ্ধিরগঞ্জের আবাসিক এলাকায় অসংখ্য চুন কারখানা, বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় হুমকিতে পরিবেশ। এবং পালিত হচ্ছে সুন্দরবন দিবস। উপকূলের রক্ষা কবচ আজ নানা সংকটের মুখে। জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যা সংবাদ 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।